যদি জানতাম, যদি ভাবতাম। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবিগুরুর এই লাইনগুলো পড়তে পড়তে মনে হচ্ছিল যেন গোটা জীবনের একটা প্যানোরামিক ভিউ দেখতে পাচ্ছি। জীবন সম্পর্কে এরকম কথা অনেকেই বলে গেছেন। প্রায় 25 বছর আগের একটা কথা বলছি। একটা আশ্রমের পরিবেশে বসে আছি, সেখানে তারা বলছে, बाहर का दुनिया तो बहुत देख चुके हो, छोटे उम्र से बुढ़ापे तक यही देखेंगे, अब बस आपके पास एक ही विकल्प बच गया है, वो है अंदर की दुनिया को देखना। বিভিন্ন প্রফেশনাল যারা মনোবিজ্ঞান নিয়ে কথা বলেন তারাও প্রায় একই রকম কথা বলেন। এক্সটার্নাল লেআউট, ইন্টারনাল লেআউট, এরা জীবনকে অন্যভাবে দেখাতে চায়, বোঝাতে চায়। আরেকটা ভালো কথা তারা বলে, সেটা হচ্ছে জিন্দেগি কা রুখ। এই শব্দটা অনেকদিন আগেই আমার মনে ধরেছিল, রুখ। আমি যদি গড় করে এই শব্দটার অর্থ বলে দিই যে এটার তো মানে হচ্ছে অভিমুখ, দিশা বা ডাইরেকশন, তাহলে হয়তো খুব একটা জমবে না। এটা বুঝতে গেলে আমি তোমাদেরকে নিয়ে যাব সৈনিকদের পরিবেশে, যেখানে সৈনিকরা লড়াই করার জন্য ফ্রন্ট লাইনে ডিপ্লয় হয়। তাদের সেই চিত্রটা থেকে তোমরা এই রুখ সম্পর্কে সঠিক ধারণাটা তোমাদের মধ্যে ঢুকে যাবে। দেখো, যখন আমরা ফ্রন্ট লাইনে এভাবে ডিপ্লয় হতাম, আমাদের কাছে আর্মস থাকতো, ওয়েপন থাকতো, সামনে অপোনেন্ট, সেই অপোনেন্টের সম্মুখে আমাদের ডান দিকে বাঁ দিকে সব সৈনিকরা ডিপ্লয় থাকতো। এখন তো যে যার মতো ডিপ্লয় থাকতে পারবে না। তাদের সামনে তাদের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনের দিকে শত্রুপক্ষ দাঁড়িয়ে আছে। আমি যখন আমার ওয়েপন নিয়ে দাঁড়িয়ে আছি, তখন আমার একটা লিমিটেশন দেওয়া থাকবে যে আমি এই লিমিটের মধ্যে থেকে আমি আমার এরিয়াকে প্রোটেক্ট করব। ধরো আমাকে একটা অভিমুখ দেওয়া হলো যে তুমি এই ডাইরেকশনে, এই অ্যাঙ্গেলে তুমি তোমার অবজারভেশন সাইট, তোমার রুখ, তোমার লেফট বাউন্ডারি এত ডিগ্রি অ্যাঙ্গেলে, 5 ডিগ্রি বা 10 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং রাইট যে লিমিট সেটাও হয়তো 5 ডিগ্রি 10 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওটা ট্যারেন দেখে ঠিক করা হয়। তারপরের জন যে তোমার লেফটে আছে তারও ঠিক সেই রকমই, তোমার লেফট তার রাইট, তোমার রাইট অন্যজন তোমার যে রাইট সাইডে আছে তার লেফট। এইভাবে একটা চেইন, একটা শৃঙ্খলার মাধ্যমে একটা বড় বাউন্ডারিকে আমরা প্রোটেক্ট করতে থাকি। প্রত্যেকেরই একটা রুখ আছে, প্রত্যেকেরই রাইট অ্যান্ড লেফট একটা লিমিটেশন আছে, যার মধ্যে থেকেই সে তার রেসপন্সিবল এরিয়াকে প্রতিরক্ষা করবে। এখন তার কাছে ওয়েপন আছে, সে যদি 5 ডিগ্রি 10 ডিগ্রির বেশি বাঁ দিকে ঘুরে যায় বা ডান দিকে ঘুরে যায়, তাহলে তো তার নিজের সৈনিককেই, নিজের বন্ধু সৈনিককেই মেরে ফেলবে, তাই না? তাহলে রুখ যেটা, সেটা তোমার ডাইরেকশন, তার সাথে জড়িয়ে যাচ্ছে তোমার প্রোটেকশনের ব্যাপারটা। তুমি নিজেকে প্রোটেক্ট করছো, নিজের এরিয়াকে প্রোটেক্ট করছো, এবং তোমার রাইট অ্যান্ড লেফট এরিয়াকেও তুমি প্রোটেক্ট করছো, এবং সাথে সাথে তোমার টোটাল রেসপন্সিবল এরিয়াকে তুমি অবজার্ভ করছো। তাহলে দেখো, 3টে মেইন জিনিস উঠে এলো। একটা হচ্ছে প্রোটেকশন, ডাইরেকশন অ্যান্ড অবজারভেশন। শুধু যদি রুখ বলি ডাইরেকশন, তাহলে ইনকমপ্লিট থেকে যাবে। আমাকে প্রোটেকশন বুঝতে হবে, আমাকে ডাইরেকশন বুঝতে হবে, আমাকে অবজারভেশন বুঝতে হবে। এখন এই ডাইরেকশনে তোমার কি কি আসছে, তোমার ফ্রন্ট, তোমার ভবিষ্যৎ, তোমার আগামী দিন, তুমি সামনে যেটা দেখতে পাচ্ছ, সেখানে তুমি টার্গেট ফিক্স করছো, তোমার উদ্দেশ্য, তোমার লক্ষ্য ফিক্স করছো। একটা লক্ষ্য তুমি ফিক্স করলে, সেটাকে তুমি অ্যাচিভ করলে, নেক্সট তোমার আরেকটা তুমি লক্ষ্য স্থির করলে, এবং এর সাথে সাথে তোমার ইনক্রিমেন্টাল প্রোগ্রেস হচ্ছে। বাট একটা জিনিস তুমি এখানে মনে রাখবে যে তোমার টার্গেট যেগুলো তুমি ফিক্স করছো, সেগুলো কিন্তু অবজেক্টিভ। অবজেক্টিভ মানে তুমি সেটা স্থির করলে, তুমি সেটা অ্যাচিভ করে নিলে, তারপর কি হবে? তারপর তো আরেকটা টার্গেট রাখতে হবে। বাট রুখ যেটা, সেটা কিন্তু তুমি স্থির করে ফেলেছো,
তুমি স্থির করে ফেলেছো বা তুমি অথরাইজড। জিন্দগি কা রুখ, এটা কিন্তু সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে তুমি শব্দের পেছনে দৌড়চ্ছ না, তুমি অর্থের পেছনে দৌড়চ্ছ। শব্দের পেছনে যে অর্থটা আছে তার পেছনে দৌড়চ্ছ। টার্গেট কি তোমার হতে পারে? যে টার্গেট তোমার ক্লাস 10 ভালো করে পার করা, ক্লাস 12 ভালো করে পার করা, গ্র্যাজুয়েশন পার করা, এবং তারপর একটা চাকরির পরীক্ষা দিলে, চাকরির পরীক্ষায় পাশ করলে, বা কেউ বিজনেসে গেল, কেউ খেলাধুলায় গেল, কেউ গানের জগতে, মিউজিকের জগতে গেল। টার্গেট ফিক্স করছো এবং অ্যাচিভ করছো। বাট সাবজেক্টিভটা কি? ধরো তুমি ক্লাস 10 পড়ছো, 12 পড়ছো, যখন তুমি একাডেমিক পড়া করছো, তার মানে তখন তোমার সাবজেক্টটা হয়ে যাচ্ছে যে তুমি এডুকেটেড হওয়া তোমার সাবজেক্ট। তারপর যখন তুমি চাকরি পেলে, তুমি প্রতিষ্ঠিত হলে, চাকরিটা তো তোমার অবজেক্ট। বাট তার পেছনে যেটা লুকিয়ে আছে, যে তোমাকে অনেক আরো বড় তোমার রেসপন্সিবিলিটি আছে, যেটা তোমাকে দায়িত্বটা পালন করতে হবে। ধরো তুমি ডাক্তার হলে, ডাক্তার হওয়াটা তোমার অবজেক্টিভ, তুমি অ্যাচিভ করলে, কিন্তু তার ভেতরে যে সেবা ভাব সেটা তোমার সাবজেক্টিভ। তুমি ইঞ্জিনিয়ার হলে, ইঞ্জিনিয়ার হয়ে গেলে, অবজেক্ট তোমার কমপ্লিট। বাট তার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে যে তুমি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তুমি এমন কিছু ডেভেলপ করবে যেটা মানব কল্যাণে কাজে লাগবে। বিজ্ঞানীদের ক্ষেত্রেও সেটা। তো সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ, এই ব্যাপার দুটো কিন্তু তোমার এই রুখ বা ডাইরেকশনে, তোমার এই টার্গেট, তোমার এই ইনক্রিমেন্টাল প্রোগ্রেস, গ্রোথ, এগুলো সব মিলিয়ে তোমার ফ্রন্ট লাইন রুখ তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে। অবজারভেশনে কি? অবজারভেশনে মানে তুমি তোমার রেসপন্সিবল এরিয়াকে দেখছো। আর দেখা তো সবাই দেখে, সারাদিন চোখ মেলে দেখছো, মোবাইল দেখছো, এদিক দেখছো, বন্ধু বান্ধবদের কীর্তিকলাপ দেখছো, বাজার ঘাট সব কিছু দেখছো। সেই দেখা নয়। খুব ভালো একটা হিন্দির কথা আছে, লম্হে মৌজুদ হোনা। প্রত্যেকটা মুহূর্তে নিজেকে উপস্থিত রাখতে পারছো কিনা। প্রত্যেকটা মুহূর্ত যেটা তোমার সামনে দিয়ে বয়ে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তকে তুমি পরখ করছো, তুমি এক্সপেরিয়েন্স করছো, তুমি উইটনেস করছো খুব ভালোভাবে, খুব কেয়ারফুলি। এমন না যে এটা আমার দরকার নেই, পাস পাস পাস, নো নো নো, উড়িয়ে দিচ্ছ না। Everything is part of life and everything is part of preparation. প্রত্যেকটা মুহূর্তে তোমাকে উপস্থিত থাকতে হবে সেই পরিবেশে। এখন এই প্রোটেকশন, ডাইরেকশন, অবজারভেশন, এই তিন রকম যে নোশন আছে রুখের, এই তিনটা আমরা বুঝলাম। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা তো ফ্রন্ট লাইনে সৈনিকদের ওখানে দাঁড়িয়ে নেই। আমরা তো যে যার নিজের বাড়িতে, যে যার নিজের পরিবারে আছি, সেখানের সাথে এটাকে রিলেট করো। ধরো তোমার পরিবারে বাবা মা, ভাই বোন, দাদা, পিসি, পিসামশাই, সবাই রিলেশনের সবাই। ধরো তোমার ডান দিকে তোমার পরিবারের একজন আছে, তোমার বাঁ দিকে একজন পরিবারের আছে, তারা প্রোটেকশন দিচ্ছে। ঠিক যেমন তারা তোমাকে প্রোটেক্ট করছে তোমার লেফট সাইড রাইট সাইডকে, তুমিও ঠিক তাদের লেফট সাইড রাইট সাইডকে কিন্তু প্রোটেক্ট করছো প্রত্যেকটা ইস্যুতে। ছোট ছোট ইস্যুগুলো তোমরা ভেবে দেখো। ডাইরেকশনের ক্ষেত্রে ধরো তোমার লক্ষ্য, তুমি একটা ভালো কিছু করবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি ডাক্তার হবে, তুমি খেলোয়াড় হবে। এরকম তো তোমার যে রাইটে, তোমার যে লেফটে তোমার পরিবারের অন্য আছে, তাদেরও তো একটা লক্ষ্য আছে, তাদেরও তো একটা রুখ আছে, তাদেরও তো একটা টার্গেট আছে। শুধু যদি তোমার টার্গেট নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল, তাহলে তাদের সেই সীমানা যেটা তারা রক্ষা করছে, তাদের যে রুখ, সেটা কোথায় থাকলো? ব্যালেন্স বিগড়ে গেল তো। সেই ফ্রন্ট লাইনের সেই ম্যাপটাকে, সেই মানচিত্রটাকে মাথায় রাখো। যদি শুধু তোমারই টার্গেট নিয়ে সকলে ব্যস্ত হয়ে গেল, সমস্ত কাজ, সমস্ত ফোকাস তোমার টার্গেট নিয়েই চলছে, তাহলে বাকি রাইট অ্যান্ড লেফটের যে রুখ, যে প্রোটেকশন, সেগুলো কোথায় যাবে? অবজারভেশন, তুমি অবজার্ভ করলে যে তুমি যেটা অবজার্ভ করছো সকলে হাতে হ্যাঁ মিলিয়ে দিচ্ছে। অবজার্ভ করা মানে কি? অবজার্ভ করার মানে হচ্ছে যে তুমি একটা জিনিসকে কোন চোখে দেখছো তুমি। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে জিনিসটা বলি। একটা উদাহরণ দিয়ে বোঝানো খুবই শক্ত ব্যাপার অবজারভেশন, তবুও বলছি কারণ উদাহরণের তো একটা লিমিট থাকে। যে তুমি একটা দোকান থেকে খুব ভালো কাপড় কিনে নিয়ে এলে, জামা কাপড় যা কিছু নিয়ে এলে। এখন ধরো তোমার অবজারভেশন যে তুমি খুব ভালো পছন্দ করেছো জিনিসটা, সেটা পছন্দ করে নিয়ে এসছো। ধন্যি ধন্যি পড়ে গেল, সকলে তোমার পরিবারের বলতে শুরু করলো হ্যাঁ চয়েস আছে বটে, পছন্দ আছে বটে। বাট তুমি একটা জিনিস একটু ভালো করে ভেবে দেখো
যে পছন্দটা কি সত্যি তোমার? না তুমি জামা বানিয়েছো, না তুমি জামার কালার চয়েস করেছো, না তুমি মার্কেটিং করেছো, তোমার সামনে শুধু সেটাকে রাখা হয়েছে, তুমি তোমার কাছে যা অল্টারনেটিভস ছিল তার মধ্যে থেকে একটা তুলে নিয়ে এসছো। এখন এই চয়েস আমার ভালো, এই চয়েস ভালোর উপরে তুমি টোটাল ডিসিশন নিজেকে টেনে নিয়ে আসবে, তো এই ডিসিশন খুব ভালো, এই ডিসিশনের উপরেই চলতে হবে, গোটা বাড়ির ডিসিশন ডিপেন্ড করবে তোমার উপরে, বা যে কোনো একজন, আমি তোমার উপরে বলছি, মানে তোমাদেরকে বলছি বলে তোমার উপরে বলছি, যে গোটা হতে পারে বাড়ির অন্য কোনো মেম্বার এই ব্যাপারটা করছে, হতে পারে তোমার ভাই বোন, তোমার বাবা মা, যে কেউ এই ব্যাপারটা করছে, যে একজনের চয়েস, সেই চয়েসটা খুব ভালো হলো এবং সেই চয়েসটার উপর ভিত্তি করে টোটাল একটা অবজারভেশন দাঁড়িয়ে গেল যে ডিসিশন নেবার ক্ষমতা, ডিসিশন নেবার যে দায়িত্ব, সেটা এই সামলাবে। বাড়িতে ফ্রিজ আনা হবে, গাড়ি আনা হবে, বাড়ি বানানো হবে, তার রং, তার ডিজাইন, সব কিছু এর সিলেকশন ভালো, এর বুদ্ধি পরামর্শই হবে। তো অবজারভেশনের ধারটা কেমন করে পাল্টে গেল দেখলে? একজনের উপর ফোকাস হয়ে গেল। টোটাল রুখের যে একটা সাইড, সেই সাইডে সবাই এক জায়গায় চলে এলো। তাহলে বাকি রুখগুলো কি হলো? প্রোটেকশনের ক্ষেত্রে যদি আমি ধরি, যে ধরো অনেক সময় তোমরা তোমাদের লেভেলেই বলছি, আমি বড় ফিলোসফিক্যাল লেভেলে এই মুহূর্তে যাচ্ছি না, যেগুলো তোমরা রোজ মর্চার জীবনে দেখছো, আমি সেই উদাহরণগুলি দিয়েই তোমাদেরকে স্টার্টিং করছি। প্রোটেকশনের ক্ষেত্রে তোমরা দেখেছো যে বাড়ির নিয়ম অনেক সময় কেমন করে পাল্টে যায়, একজনের পছন্দ একজনের অপছন্দের উপরে বাড়ির নিয়ম পাল্টে গেল। আমার এটা পছন্দ না, এই জন্য বাড়িতে এটা হবে না, আমার এটা পছন্দ, এই জন্য বাড়িতে এটাই হবে। নিয়ম নীতির সময়ও এটা হয় এবং খাওয়া দাওয়ার সময়ও এটা হয়, শরীর স্বাস্থ্যের ব্যাপারেও এটা হয়। পরিবারের ক্ষেত্রে যখন আমরা এটা চিন্তা করছি, ঠিক এই ফ্রন্ট লাইনে ওই সৈনিকদের যে ডিপ্লয়মেন্ট, এটাকে মাথায় রেখে তুমি প্রোটেকশন, তোমার ডাইরেকশন এবং অবজারভেশন, এই তিনটাকে তুমি মাথায় রেখে তোমার রুখকে তুমি ডিসাইড করো। কারণ কিছু জিনিস তুমি তো তোমার অজান্তেই পেয়েছো, সেটাকে তো তুমি চেঞ্জ করতে পারবে না। তুমি যে বাড়িতে জন্মেছো, যে তুমি সোসাইটি পেয়েছো, যা তুমি আর্থিক স্ট্রেংথ পেয়েছো, এগুলো তো তুমি পাল্টাতে পারবে না। এই সমস্ত পেরিমিটার ধরে তুমি তোমার জীবনের রুখ তুমি ডিসাইড করবে। আশ্রমের পরিবেশে ওরা অন্যরকম বুঝিয়েছে, ব্যাপারটা একই জিনিস, ওরা আরো গভীরে গিয়ে আরো মনের ভেতরে গিয়ে ওই জিনিসগুলোকে ওরা এক্সপ্লেন করে। আসলে দেখো, আমি তো কোনো মোটিভেশনাল স্পিকার নই যে তোমাদের মোটিভেট করব, বা আমি কোনো উপদেশ দিচ্ছি না, আমি কোনো ক্লাস বা লেকচার নিচ্ছি না। আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই, তোমাদের সঙ্গে আড্ডা মারতে চাই। তোমাদের বয়সে, তোমাদের যে এখন কিশোর বয়স, কিশোর থেকে যুবকে দিকে এগিয়ে যাচ্ছ, এই বয়সে যেন আমি নিজেকে নামিয়ে এনে তোমাদের মনোভাবের সাথে তাল মিলিয়ে এই কথাগুলো বলতে পারি তোমাদেরকে, যাতে এই আলোচনার মাধ্যমে কিছুটা উন্নতি তোমাদেরও হয়ে যায়। একটা ব্রেকের দরকার না? ঠিক আছে, রবীন্দ্রনাথ বলেছি, এবার শরৎচন্দ্রের ভাষায় 10:41 হইতে 10:44 পর্যন্ত নাক ছাড়া, 10:44 হইতে 10:46 পর্যন্ত জল খাওয়া, 10:43 হইতে 10:45 পর্যন্ত থুতু ফেলা। তোমরা ব্রেক করে আসো, ততক্ষণে আমি একটা বিজ্ঞাপন বলে নিই। হ্যাঁ, বিজ্ঞাপনটা বলে নিই। যেহেতু আমি বললাম যে এটা আমি আলোচনা করতে বসেছি, আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের কিশোর যুবক যারা এই ভিডিওটা দেখছো, বড়রা যারা দেখছো এই ভিডিওটা, সবার উদ্দেশ্যে বলছি, আপনাদের কত অভিজ্ঞতা, সবার কত অভিজ্ঞতা, আপনারা পাঠান না এই অভিজ্ঞতাগুলো। 1.5-2 মিনিটের ভিডিও ক্লিপ বানিয়ে আপনাদের কাছে যেই এক্সপিরিয়েন্সগুলো আছে জীবন সম্পর্কে, যেটাতে এই কিশোর বয়সের ছেলেদের কাজে লাগতে পারে, যেটা আপনিও বোঝেন যে আপনাদের সময় আপনি যদি জানতেন তাহলে হয়তো আপনি অন্যরকম মানুষ হতেন, সেই সমস্ত অভিজ্ঞতাগুলো আপনারা পাঠান, লিখে পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান, ভিডিও করে পাঠান, আমার টেলিগ্রাম চ্যানেল এর লিংক দেওয়া আছে, সেখানে পাঠান। সবাই একসাথে মিলে যদি এই প্রচেষ্টায় এগিয়ে যাই, তাহলে এই ক্যান্ডু থেকে উইল ডুতে পরিণত করতে পারি, থেকে করে দেখাবো যে
এই যে ট্রান্সফরমেশন, এটা আমরা মিলেমিশে করতে পারি। আরেকটা যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমি আমার এই চ্যানেলেই দুটো প্লেলিস্ট আরও আমি স্টার্ট করব। সেই প্লেলিস্টে একটা হচ্ছে সৈনিক দৃষ্টিকোণ। সৈনিক দৃষ্টিকোণ, মাঝে মাঝেই আমি সৈনিক দৃষ্টিকোণের সম্পর্কে, সৈনিকদের দৃষ্টিকোণ কি জীবন সম্পর্কে, তারা কেমনভাবে দেখে, এটা একটা এপিসোড স্টার্ট করব। আরেকটা এপিসোড স্টার্ট করব, সেটা হচ্ছে তোমার কিশোর গল্প। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি এপিসোডেই আমি এক্সপ্লেন করছি ব্যাপারগুলো, কিন্তু কিশোর গল্পে আমি একটা জাস্ট গল্প বলবো, সেই গল্পে আমি কোনো এক্সপ্লেন করব না। সেই গল্প শুনে তোমাদের ভাবতে হবে যে এই গল্পে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আর এই গল্পের উপর যদি আমি এক্সপ্লেন করতে চাই যে এই গল্পের বিষয়বস্তুটা কি কি বোঝাতে চাইলো, সেটা তোমরা নিজেরাই সেটা তোমরা ভাববে, বাড়িতে আলোচনা করবে। আমি হয়তো যদি জানতাম, যদি ভাবতাম এর কোনো এপিসোডে, সেটা যে কোনো এপিসোডে হতে পারে, দেখবে যে কোনো একদিন হয়তো আমি যখন এক্সপ্লেন করছি তখন সেই কিশোর গল্পের বলা কোনো গল্পের থেকে উদাহরণ নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ওকে, বিজ্ঞাপন শেষ হলো, ফিরে আসি তাহলে। এখন দেখো, আমি তো রুখ সম্পর্কে তোমাদেরকে বুঝালাম, মোটামুটি একটা ফরম্যাট দিলাম যে তোমরা যদি নিজেদের ভবিষ্যৎকে ঠিকঠাক লাইনে নিয়ে যেতে চাও, কোন লাইনে নিয়ে যাবে, সেই লাইনের রচনাটা কেমন হবে, তুমি কি পেয়েছো আর তুমি কি পেতে পারো, সেটা কেমনভাবে ঠিক করবে, সেটা তোমার রুখ বলে দেবে। খুব পছন্দের শব্দ এটা আমার, রুখ। রুখ তো হলো, এখন এর মধ্যে নিজের স্ট্রাকচার কেমনভাবে তৈরি করব। সেই আশ্রমের পরিবেশে তারা বলছে যে, হিন্দিতেই বলি যেহেতু হিন্দিতে শুনেছি জিনিসটা, তারা বলছে যে छोटे उम्र में प्रबुद्ध होना है, जवानी में शुद्ध होना है और उसके बाद सिद्ध होना है। ছোটবেলায় প্রবুদ্ধ, যৌবনে শুদ্ধ, আর মাঝ বয়সে সিদ্ধ হতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? প্রবুদ্ধ অনেকেই জানো শব্দটার অর্থ, যে তোমার এই বয়সে এসে তোমার যে এই সময়ের যে চাহিদা, সেটা হচ্ছে যে তোমাকে নিজেকে আলোকিত করতে হবে। দেখো নি, যেখানে আলো পড়ে সেখানে কেমন সতেজ সজীব হয়ে ওঠে, আর যেখান থেকে আলো সরে যায় সেখানে আস্তে আস্তে অন্ধকার পড়তে থাকে। তো তোমার মনের ভেতরে যত আলো পড়বে, তোমার মনের ভেতরটা তত সতেজ, তত বিকশিত হবে, তোমার সেন্সগুলো তত ধারালো হবে। একটা জিনিস তোমরা হয়তো অনেকেই দেখেছো, গ্রামের ছেলেরা তো জানেই এটা, যে রাখালরা গরু চড়াতে যায়, দেখেছো না? এখন রাখালরা যখন গরু চড়াতে যায়, তখন সন্ধ্যাবেলায় যখন তারা আবার গরুটাকে বাড়িতে নিয়ে আসবে, তখন গরুগুলো তো নিজের মতো করে চারিদিকে চলে গেছে, বা যে কোনো এক ডাইরেকশনে বহু দূরে চলে যায়। তখন নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সে আর দেখতে পাচ্ছে না যে গরু কোথায় গেছে। তখন তারা যে একটা কাজ করে, সেটা হচ্ছে তারা গাছের মগডালে উঠে গিয়ে তাদের গরুটা কোন দিকে আছে, তখন তারা সেই দিকে গিয়ে গরুগুলোকে নিয়ে আসে। গাছ না থাকলে কোনো হাইটে উঠে সেখানে হাইট থেকে তারা দেখে নেয়। তার মানে তুমি যখন নিজেকে লিফট আপ করলে, একটা লেভেল উপরে নিয়ে গেলে, তখন তোমার যে দেখা, তোমার একটা সীমা, একটা পরিসীমা একটু বেড়ে গেল, তোমার সেন্স কার্যকারিতা খানিকটা বেড়ে গেল। সেই রকমই যখনই তুমি প্রবুদ্ধ হবে, আলোকিত হবে, তখন তোমার সেন্সগুলো অ্যাক্টিভেটেড বেশি হতে শুরু করবে, এবং তুমি যেটা মনে করবে যে আমি আগে পারতাম না এই জিনিসটা, বুঝতাম না, তুমি দেখবে যে পরে সেটা বুঝতে পারছো, তুমি খুব ইজি মনে হচ্ছে তোমার। তো এই বয়সটা তোমাদের প্রবুদ্ধ হওয়ার বয়স। এই বয়সের আগে যে বয়সটা তোমরা কাটিয়ে এসছো 7 বছর পর্যন্ত, ন্যাচারালি এটা নিয়ে আমি একটা আলাদা এপিসোড বানাবো, যে ওই সময় তোমাদের 7 বছর পর্যন্ত কি হয়, এটা কিছু না, তুমি যা
শুনছো, যা দেখছো, একদম তোমার মাথায় সেটা একদম প্রিন্ট আউট হয়ে যাচ্ছে, সেম টু সেম। আর সব জিনিস তোমার লাভেবল এক্সপিরিয়েন্স, তুমি সব জিনিসই খুশি হচ্ছ, মজা পাচ্ছ। তারপরে খানিকটা রিজনিং শুরু হয়, তোমার একটুখানি রেস্ট্রিকশন আসে 7 থেকে 12, 13, 14 বছর পর্যন্ত তোমাকে আস্তে আস্তে বোঝানো হয় জিনিসগুলো, এই চলতে থাকে। এগুলো নিয়ে ডিপলি আলোচনা করব পরে। বাট তারপরের যে বয়সটা, তোমার কিশোর বয়স তোমার শুরু হয়ে গেছে, এখন তোমার আলোকিত হবার সময়। তোমার প্রত্যেকটা সেন্স, তোমার অর্গ্যানস, তোমার শরীর, তোমার ইমোশনস, তোমার ব্রেন, তোমার স্পিরিট, প্রত্যেকটা জিনিস আলোকিত হবে। সেই মনে আছে আমি অন্ধ লোকটার কথা বলেছিলাম, সে অন্ধ লোকটা ভাবছে সবাই বোধহয় অন্ধ, কেউ দেখতে পায় না। বাট এরকম তো নয়। তো সেই অন্ধকার থেকে তোমাকে নিজেকে আলোয় নিয়ে আসতে হবে। তামাসো মা জ্যোতির্গময়া, প্রবুদ্ধ হতে হবে। ওই তোমরা দেখোনি, তোমরা যখন পাহাড় দেখতে যাও, তোমরা যখন সমুদ্র দেখতে যাও, তখন সেই সমুদ্র, সেই পাহাড় দেখে তোমাদের কেমন আনন্দে বুকটা ভরে ওঠে। তোমাদের মনে হয় যেন তোমরা পাহাড়ের মতো, তোমরা সমুদ্রের মতো বিশাল বড় হয়ে গেছো। ঠিক সেই রকমই তোমরা যখন কোনো সিনেমা দেখো, তখন সেই সিনেমার নায়ককে যখন তোমরা দেখো যে সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, তো তখন তার সাহস, তখন তার বীরত্বের প্রতি তোমাদের মনে হয় যে সে একদম ঠিক কাজ করছে। তোমাদের মধ্যেও একটা এক্সাইটমেন্ট হতে থাকে। তাহলে দেখো যে বাইরের আলোয় আলোকিত হয়ে যখন তোমাদের মনে হচ্ছে যে তোমাদের ভেতরেও এই বিশাল বড় হওয়ার উপযুক্ত পরিবেশ আছে, তোমাদেরও বীর হবার সাহসী পরিবেশ তোমাদের ভেতরে আছে, ট্রেটসগুলো তোমাদের ভেতরে আছে, তখন একবার মনে করো, যদি তোমরা নিজের দৃষ্টির আলোয় নিজেদের এই ট্রেটসগুলোকে তোমরা ভেতরের দিকে দেখার চেষ্টা করো, দেখবে তোমাদের মধ্যে কেমন অফুরন্ত শক্তির সঞ্চার হচ্ছে। এইভাবে তোমাদের প্রবুদ্ধ হতে হবে, আলোয় আলোকিত হতে হবে। এই প্রবুদ্ধ হওয়ার সময় তোমাদের কত রকমের ইনফরমেশন তোমাদের মধ্যে এসছে, সেই ইনফরমেশনগুলোকে তোমরা যখন অনুভব করবে, তোমরা যখন এক্সপেরিয়েন্স করবে, তোমরা যখন গ্রাউন্ড এক্সপেরিয়েন্স করবে, তোমরা যখন উইটনেস করবে, তখন তোমাদের শুদ্ধ হবার সময়। ওই তোমরা দেখোনি, আমরা বলি বোধ বুদ্ধি, বুদ্ধি শুদ্ধি। তোমাদের সেই বুদ্ধি যেটা তোমরা অর্জন করেছো, সেই বুদ্ধিটা তখনই বোধে পরিণত হবে যখন তোমরা শুদ্ধ হয়ে হবে। বুদ্ধির শুদ্ধি চাই। বুদ্ধি তো খারাপ লোকেরও আছে, কিন্তু তোমাদের তো শুদ্ধ বুদ্ধি চাই। আসলে শুদ্ধ হওয়ার সময় আমরা শব্দের পেছনে দৌড়চ্ছি না, আমরা দৌড়চ্ছি শব্দের পেছনে থাকা অর্থের পেছনে, তার ন্যারেশনের পেছনে। আমরা যতই জিনিসটাকে বোঝার চেষ্টা করব, যতই জিনিসটাকে ভেতরে নেবার চেষ্টা করব এই ন্যারেশনটাকে, তত আমাদের অবজারভেশন পাওয়ার তীক্ষ্ণ হবে। এটা যদি না করতে পারো, তাহলে তুমি দেখবে, তুমি বুঝতে পারবে, ইজিলি বুঝতে পারবে যে তোমার মধ্যে এত ইনফরমেশন এসছে, তোমার মধ্যে এত বুদ্ধি হয়েছে। তুমি ভাববে যে আমার খুব জ্ঞান হয়েছে, আমি খুব জ্ঞানী লোক, পণ্ডিত লোক হয়ে গেছি। বা একটু সুবিধে পাবে, তোমার মনে হবে যে আহা কি সুখ, কনভেনিয়েন্সকে হ্যাপিনেস মনে করতে শুরু করে দেবে। একটু কোনো জায়গায় যোগাযোগ হবে, একটু কানেকশন তৈরি হবে, একটু অ্যাটাচমেন্ট তৈরি হবে, তুমি ভাববে গোটা জীবনের সেটেলমেন্ট হয়ে গেল, রিলেশন তৈরি হয়ে গেল। তো কেমন অবজারভেশনের ফারাকটা তৈরি হয়ে যাবে, এটা বুঝতে হবে। এটা তুমি যত শুদ্ধ হতে থাকবে, তোমার ইনফরমেশনকে, তোমার বুদ্ধিকে তুমি যত শুদ্ধ করতে থাকবে, তত তোমার এই ধরনের বোধ, এই ধরনের শুদ্ধ হবার পরিবেশ তোমার মধ্যে তৈরি হবে। আর এই পরিবেশটা তৈরি হলে তুমি বুঝতে পারবে যে তোমার রেসপন্স, তুমি যেটা দেবে, তোমার রিয়াকশন যেটা হবে, যেটা তোমার যেই রেসপন্স, যেই রিয়াকশন তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে তোমার উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই রেসপন্সটা তোমার কোথা থেকে হচ্ছে। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে তোমাদের একটা স্পাইনাল কর্ড আছে, তোমাদের একটা মিড ব্রেনে অ্যামিগডালা আছে, তোমাদের সেরিব্রাল কর্টেক্স আছে। মূলত আমাদের যা ছোট
নলেজ, তাতে আমরা এটাই জানি যে মূলত এই তিনটের মাধ্যমেই আমাদের রেসপন্স দেওয়ার অর্গ্যানস এগুলো। সেরিব্রাল কর্টেক্স, যুক্তি তর্ক, সেখানে কোনো আবেগ নেই। অ্যামিগডালা, ইমোশন, আবেগ। ওই আমি বলেছিলাম না, সেই ডিপ্লয়মেন্টের ওখানে চলে যাও, 5 ডিগ্রি রাইট, 5 ডিগ্রি লেফট, তোমার লিমিটেশন। তো ইমোশনেও তুমি যদি তোমার লিমিটেশনের বাইরে চলে যাও, তাহলে তুমি তোমার অস্ত্র দিয়ে তোমার বন্ধু সৈনিককে মেরে ফেলবে। স্পাইনাল কর্ড, আটকে ওঠা। তো এই জায়গাগুলো তোমার রেসপন্স দেওয়ার জায়গা। তো তুমি যদি শুদ্ধ না হও, তুমি যদি এই ইনফরমেশনকে অনুভব করা, এক্সপেরিয়েন্স করা, বোধ, বুদ্ধি শুদ্ধি, এই প্রসেসের মধ্যে দিয়ে যদি তুমি না আসতে পারছো, শুদ্ধ করতে না পারছো নিজেকে, তোমার অবজারভেশন পাওয়ারকে তুমি যদি তীক্ষ্ণ করতে না পারছো, তাহলে তুমি বুঝতে পারবে না যে তোমার রেসপন্সটা ঠিক কোন জায়গাটা থেকে আসছে। খুবই ভ্যালুয়েবল কথা। তোমার রেসপন্সের উপর, তোমার রিয়াকশনের উপর তোমার যদি নিজের কন্ট্রোলই না থাকলো, তাহলে তুমি উদ্দেশ্যের দিকে কেমনভাবে এগিয়ে যাবে? শুদ্ধ হলে এরপর তোমার বয়স খানিকটা বেড়ে গেছে, তুমি অনেকটা এগিয়ে গেছো। এখন তোমার যে সময়টা, সেটা হচ্ছে যে তুমি এই শুদ্ধতায় টিকে থাকতে পারছো কিনা। কারণ যখন প্রবুদ্ধ হওয়ার সময় ছিল, তখন তুমি নিজেকে রিকগনাইজ করেছো। শুদ্ধ হবার সময় তুমি নিজেকে অনুভব করেছো। এখন সেই জায়গাটায় তুমি নিজেকে টিকে থাকতে পারছো কিনা, দৃঢ় থাকতে পারছো কিনা। কারণ তোমার ভূমিকা গেছে পাল্টে, তুমি নতুন ভূমিকায় এসছো। তোমার আগে একটা জেনারেশন আছে, তোমার পেছনে একটা জেনারেশন আছে। আগে আমরা জানতাম যে জেনারেশন গ্যাপ 20 বছর, 30 বছর, 40 বছরে হতো, কিন্তু এখন তো সেই গ্যাপটা 5 বছর পর পর পাল্টে যায়। তো তোমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। নতুন নতুন অবস্ট্রাকশনগুলো আসবে তোমার কাছে, নতুন রূপে, নতুন পোশাকে তোমার কাছে সেগুলো আসবে। সেগুলোকে তোমাকে হ্যান্ডেল করতে হবে, ট্যাকেল করতে হবে। তো নিজের ভূমিকাটাকে বুঝতে হবে, নিজেকে সেই জায়গাটায় টিকিয়ে রাখতে পারছো কিনা, নিজেকে সেই জায়গাটায় মেনটেন রাখতে পারছো কিনা। চেঞ্জ ম্যানেজমেন্টের দরকার, নিজেকে মডিফাইড করার দরকার। না হলে তোমার মধ্যে যে এই বয়সে যেটা রিকোয়ারমেন্ট তোমার কাছ থেকে যে চাহিদা, যে তোমাকে অ্যাসার্টিভ হতে হবে, সেই জায়গায় তুমি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তো তুমি প্রবুদ্ধ হলে, তুমি শুদ্ধ হলে, তুমি সিদ্ধ করতে পারলে সেই জিনিসটাকে। আমি এই পর্যন্তই জানতে পেরেছিলাম, এই পর্যন্তই শিখতে পেরেছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে মনে হলো যে বোধহয় পুরো ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে না, আরেকটু কিছু যোগ করা যেতে পারে। কিশোর বয়স পার করলাম, যৌবন বয়স পার করলাম, মধ্য বয়স পার করলাম, তাহলে বৃদ্ধ বয়স, রুখ, সেটা তো বাকি আছে। সেই বৃদ্ধ বয়সে আমাদেরকে স্নিগ্ধ হতে হবে, চাঁদের আলোর মতো স্নিগ্ধ। এমন স্নিগ্ধ হতে হবে যেন ছোটরা এসে নিজেদের মনকে সাজিয়ে নিতে পারে, তাদের মন যেন আনন্দে ভরে ওঠে, একটা চুম্বকীয় আকর্ষণ যেন তৈরি হয়, চাঁদের স্নিগ্ধ আলোর মতো যেন প্রশান্তির আবরণ চোখে মুখে তৈরি হয়। ছোটরা সেই স্নিগ্ধতার মধ্যেই যেন সমুদ্র দেখতে পায়, সেই স্নিগ্ধতার মধ্যেই যেন পাহাড় দেখতে পায়, সেই স্নিগ্ধতার মধ্যেই যেন ওরা নিজেদেরকে প্রবুদ্ধ করতে পারে, শুদ্ধ করতে পারে। আরেকটা জিনিস, সেটা হলো তারা জানি এখানে এসেই এটা জানতে পারে যে লেটিং গো ব্যাপারটা কি। ছাড়ো না, সব জিনিসে এত মাথা ঘামানোর কি আছে? জীবনে অনেক জিনিস আসে যেগুলোকে ছেড়ে দিতে হয়, সব জিনিসে অত মাথা ঘামালে চলে না। আরেকটা ভালো কথা শুনতে পাই আজকাল যে তুমি যদি প্রবুদ্ধ, শুদ্ধ, সিদ্ধ এবং স্নিগ্ধ এই পুরো প্রসেসের মধ্যে দিয়ে সুন্দরভাবে এগিয়ে আসো, তাহলে দেখবে যে আমরা হামেশাই দেখি যে আমাদের যখন শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই,
আমাদের যখন মন খারাপ হয় আমরা সাইকোলজিস্টদের কাছে যাই, মনের সুখ দুঃখের কথা বলি, আর তাদের দ্বারা যে আমাদের কাউন্সেলিং আমরা যে পাই সেটা দিয়ে আমরা মনকে রিপেয়ার করে আসি। তো তোমরা যদি স্নিগ্ধ হতে পারো এই বয়সে এসে, তাহলে প্রত্যেকটা বাড়িতে তোমরা এক একজন অনেকটা সাইকোলজিস্টদের মতো তোমরা বাড়িতে বিহেভ করতে পারবে। এটা একটা বড় অবদান হবে। এইভাবে যখন আমরা সবাই নিজেদের রুখ ঠিক করে ফেলি, তখন আমাদের জীবনের গতিপথ, আমাদের লক্ষ্য, আমাদের এই প্রবুদ্ধ হওয়া, শুদ্ধ হওয়া, সিদ্ধ হওয়া, স্নিগ্ধ হওয়া, এর যে প্রবাহ, এই প্রবাহের মধ্যে আমরা নিজেদেরকে মিলিয়ে ফেলতে পারি। এই প্রবাহের সাথে আমরা তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি। তোমরা দেখো না, তোমরা যে যেখানে থাকবে, যে যেখানে যে পথে যেতে চাও, তোমরা হয়তো কেউ ইকোনমিক ফিল্ডে যাবে, কেউ হয়তো বিজনেস ফিল্ডে যাবে, কেউ হয়তো আর্টের ফিল্ডে যাবে, কেউ হয়তো জবের ফিল্ডে যাবে। সব জায়গায় তোমাকে রুখ ফিক্স করতে হবে, তোমাকে প্রবুদ্ধ হতে হবে, তোমাকে শুদ্ধ হতে হবে। এই বয়সের রিকোয়ারমেন্ট এটা যে তোমাদেরকে প্রবুদ্ধ হতে হবে। কিশোর বয়সে তোমাদেরকে প্রবুদ্ধ হতে হবে। একটা খুব গম্ভীর বিষয়কে আমি হালকাভাবে বোঝানোর চেষ্টা করলাম, একটা প্যানোরামিক ভিউ দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমরা যে যেখানে আছো, যেভাবেই তোমরা বড় হচ্ছ, যে যেখানে সেটেল হওয়ার চেষ্টা করছো বা সেটেল হবে, তোমরা দেখবে যে এই জিনিসটার এই যে আমি একটা ফ্রেম আউট করতে পারলাম আজকে, যে রুখ এবং এই চারটে যে পর্যায়, প্রবুদ্ধ হওয়া, শুদ্ধ হওয়া, সিদ্ধ হওয়া আর স্নিগ্ধ হওয়া, এই যে চারটে ফুচকে, এটা খেতে হবে। আরেকটা কথা বলে নি যে আজকের এই ভিডিওটা মূল বিষয়বস্তুর প্রথম ভিডিও ছিল, আর তোমরা আগের ভিডিওগুলো দেখো, কারণ প্রত্যেকটা ভিডিওর সাথে আমার প্রত্যেকটা ভিডিওর কানেকশন থাকছে। আর কমেন্ট অবশ্যই লিখো, শুধু কমেন্টসই নয়, তোমরা তোমাদের সাজেশন পাঠাও, তোমরা 1-2 মিনিটের ছোট ছোট ভিডিও ক্লিপ করে পাঠাও, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে, নলেজ শেয়ারিং থাকলে সেগুলো পাঠাও। আমি আমার ভিডিওর মাধ্যমে সেগুলো ইনক্লুড করব। তাই আমার সবার কাছে আবেদন রইল যে তোমরা এই ক্যান ডু উইল ডু ফ্যামিলিতে নিজের পার্টিসিপেশন দাও। আজ তাহলে শেষ করছি। ক্যান ডু উইল ডু।